ভোটের সময় নারায়ণগঞ্জ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ, সঙ্গে আছেন ডক্টর তোফায়েল আহমেদ এবং খন্দকার সাখাওয়াত আলী। আমরা এখন সর্বশেষ যতটুকু পেয়েছি, কারণ নানা সূত্রে তো আসলে ভোটের ফলাফল আসছে। তারপরে আমার কাছে এই মুহূর্তে যেটা আছে যে 72টি কেন্দ্রের মধ্যে যে প্রাপ্ত ফলাফল, সেখানে দেখা যাচ্ছে প্রায় 75,000 পেয়েছেন সেলিনা হায়াৎ আইভী এবং 41,000 আরো কিছু ভোট আছে সাখাওয়াত হোসেনের। আমরা মোটামুটি একটা ব্যবধানটা দেখতে পাচ্ছি। আপনি যদি শুরু করেন। যেটি তোফায়েল ভাই গোড়াতে একটা বেঞ্চমার্ক দিয়ে শুরু করেছিলেন, কারণ ডক্টর সেলিনা হায়াৎ আইভী গতবার ক্যান্ডিডেট ছিলেন এবং উনি নির্বাচিত হয়েছিলেন। সেই দিক থেকে ওই বেঞ্চমার্কটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং উনি একটা বই করেছেন, সেখানে আর্টিকেল হিসেবে একটা অংশ আছে গতবারের নির্বাচনের ফলাফল সহ। আমরা ট্রেন্ডটা দেখেছিলাম গতবার 3টি ধারা। আওয়ামী লীগের 2 ক্যান্ডিডেট ছিলেন এবং বিএনপির একজন ছিলেন, কিন্তু উড্রল হয়েছিল। এবং সেই পরিস্থিতিতে 3% ছিলেন হচ্ছে তৈমুর খন্দকার, কারণ উনি রাতেই নির্বাচনের দিন আগে রাতে উনি উড্রল করেন। তো সেখানে ছিল 26% যিনি হেরে যান, তৎকালীন আওয়ামী লীগের প্রার্থী ছিলেন যিনি 28% ছিলেন, আর 65% বিজয়ী প্রার্থী হিসাবে আইভী পেয়েছিলেন, ডক্টর আইভী পেয়েছিলেন। এইটাকে বেঞ্চমার্ক ধরে যদি আমরা এখনকার রেজাল্টটা দেখি, সেখানে প্রায় একটা মিল পাচ্ছি। আমাদের একটু ধারণা ছিল যে ব্যবধানটা হয়তো কমে আসবে এবং নির্বাচন চলাকালীন সময় ইনফর্মালি আমরা বিভিন্ন ডিসকাশনে যেটা মনে হচ্ছিল যে প্রকাশ্যই বলছিলেন যে আইভী জিতে যাবে, কিন্তু আমরা তো বলেছি সবসময় গবেষক হিসেবে আমরা চোখের দেখাকে বিশ্বাস করি না, এভিডেন্স বেসড হওয়ার কথা। সেই ট্রেন্ডটা, সাধারণ মানুষের যে পারসেপশনটা, সেটাই কিন্তু উইন করে যাচ্ছে। ব্যবধানটাও যেটা অনুমান করা হয়েছিল কম হবে, এখনো বলবার সময় আসেনি, কিন্তু তারপরেও একটা বড় ব্যবধানে কিন্তু 174 এর মধ্যে যে প্রায় 75 এর। এখানে একটা ট্রেন্ড, 3টা ট্রেন্ডের কথা বলবো, মানে এটা একটা প্রসেস কমেন্টস হিসেবে আসবে। একটা হচ্ছে উইমেন ভোটার্সরা তারা আইভীকে বেছে নিয়েছে পরিচ্ছন্ন প্রার্থী হিসাবে, নিরাপত্তার জায়গা থেকে এবং উন্নয়নের সারথি হিসেবে তিনি যে কাজগুলো করেছেন তাকে সমর্থনের জায়গা থেকে। দ্বিতীয় যেটা ঘটেছে সেটি হচ্ছে যে প্রতীকের যে ভোট ব্যাংক, সেটা ভ্যালু অ্যাড করেছেন আইভী, অর্থাৎ তিনি তার বন্ধু মহল এমনকি বিরোধী রাজনৈতিক দলের ভোটও কিন্তু পাচ্ছেন। কারণ এটি একটি চরিত্র উনি নির্মাণ করতে চেয়েছিলেন। আপনি একটা উপমার, আমার একটা সাধারণ উপমাকে আপনি যেটাকে আপনার সেই দক্ষতাটা আছে, সেটাকে একটা ট্রেন্ড হিসেবে দেখছিলেন যে ভূমিপুত্র ভূমিকন্যা। তো আইভী ক্রমশই কিন্তু, যেটা ডক্টর তোফায়েলও বলবার চেষ্টা করেছেন, যে 13 বছরের কিন্তু একটা ট্র্যাক রেকর্ড তৈরি করেছেন। সেই ট্র্যাক রেকর্ডের উপরে উনি কিন্তু পলিটা আরো জমাতে সক্ষম হলেন। এই ভোটের রেজাল্টের দিক থেকে বিজয়ী হলে তখন সেটা আরো জোর দিয়ে বলা যাবে, কিন্তু সেদিকেই একটা ট্রেন্ড আমরা দেখছি। টোন অ্যান্ড ট্রেন্ড সেটটা কিন্তু ওই দিকেই যাচ্ছে। হ্যাঁ, এই জায়গা থেকে তোফায়েল স্যারের। হ্যাঁ, এটা আমি যদি আরো একটু পিছনে যাই, তাহলে সেলিনা হায়াৎ আইভী প্রথম যখন পৌরসভাতে নির্বাচন করেন, তখন ওনার নিজের কোনো লিগেসি ছিল না, তার লিগেসি ছিল তার পিতা। কারণ তার পিতা এই বাংলাদেশ স্বাধীনতার পরে প্রথম চেয়ারম্যান হিসেবে পৌরসভার খুব জনসম্পৃক্ত লোক ছিলেন এবং গণমানুষের সাথে তার সম্পর্ক ছিল তৃণমূল। ওই তৃণমূলের সাপোর্ট কিন্তু ওই লিগেসিটা তখন উনি ধারণ করেছিলেন। কিন্তু কাজ করতে গিয়ে এবং ওই সিটি পৌরসভার দায়িত্ব পাওয়ার পরে উনি ওনার পিতার সুনামের সাথে নিজের অর্জনটাকে যুক্ত করে মানুষের মধ্যে এক ধরনের একটা গ্রহণযোগ্যতা পেয়েছিল। তখন তার বয়স আরো কম ছিল, কিন্তু এই সহানুভূতি, স্নেহ, ভালোবাসা মানুষের ওর বাবার সূত্রে সেটা উনি ইনহেরিট করে ভালো কাজের মধ্যে দিয়ে গেছেন, যার ফলে তার বাবার যে ভালো ঐতিহ্য সেটাকে উনি ধারণ করেছেন বলে মানুষের কাছে একটা প্রমাণ দিয়ে গেছেন। তারপরে এসে অনুগুলো চ্যালেঞ্জের মুখে উনি পড়ে গেছিলেন। বিভিন্ন রকমের চ্যালেঞ্জেস তার সামনে এসেছিল, যে চ্যালেঞ্জগুলো সাধারণত মানুষ মনে করে এটা পুরুষের কাছ থেকে, একদল পুরুষের কাছ থেকে যদি একটা চ্যালেঞ্জ আসে, এটা মোকাবিলা যদি আরেক দল পুরুষ মানুষ দরকার হয়। কিন্তু একজন নারী হয়েও উনি আন্তরিকতার সাথে চেষ্টা করেছেন, মোকাবিলা করেছেন। যেখানে পারেন না সেখানে জনগণকে বলেছেন আপনারা আসুন, আমি এটা পারছি না, এটা এইভাবে হচ্ছে। জনগণের সাথে সবসময় ছিল এবং আমরাও ওনার সাথে বিভিন্ন সময় কথা বলার সুযোগ হয়েছে, উনি বলেছেন। এবং মানুষ তার কিছু কিছু ব্যর্থতা নেই তা না,
কিন্তু এটাকে ব্যর্থতা হিসেবে দেখেনি, তার চেষ্টার আন্তরিকতাটাকে মানুষ কিন্তু মূল্যায়ন করেছে বলে আমার ধারণা। এবং সেটার ডিভিডেন্ড এই যে গত 5 বছরে তার কাজ করার সুযোগ পেয়েছেন, সে কাজের সুযোগ নিয়েছেন। যেমন তার কাজ আদায় করার, কাজ করার একটা মন মানসিকতার কারণে উনি যখন পৌরসভাতে ছিলেন, পৌরসভার চেয়ারম্যান বা মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন, তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল। কিন্তু বিএনপির যে মন্ত্রী ছিলেন জনাব আব্দুল মান্নান ভূঁইয়া মরহুম, ওনার কাছ থেকে কিন্তু আইবি যথেষ্ট সহযোগিতা পেয়েছেন। এবং ওনার যে পরবর্তী সময় আবার চলে আসার পিছনে যে আইবি কাজগুলো করেছেন, এখানে কিন্তু মান্নান ভূঁইয়ার কিন্তু একটা অবদান আছে। এটা উনি কিন্তু এরা প্রকাশ্যে স্বীকারও করেছেন অনেক। কারণ ভালো কাজ করলে তাকে কিন্তু সবাই সমর্থন করা উচিত, এবং সমর্থন পেয়েছে। এবং এই কয় বছরে যে কাজটা করেছেন, কারণ নারায়ণগঞ্জের মানুষ তাকে সঠিক অর্থে মূল্যায়ন করেছে। আমি আগেও বলেছি, ইনকামবেন্সি ফ্যাক্টর যেটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, এটা সেলিনা হায়াত আইবির সাথে ওই থিওরিটা মিলেনি। এখানে তার কাজের পরিপ্রেক্ষিতে কিন্তু মানুষ তাকে বিচার করেছে। আরেকটা জিনিসও মানুষ দেখেছে যে যে ধরেন বিএনপির প্রার্থী যিনি আছেন সাখাওয়াত হোসেন খান, তার ক্লিন ইমেজ, তার যে সংগ্রামী একটা ঐতিহ্য আছে, বিশেষ করে এই 7 খুনের মামলাতে লড়া, তাকে এটাও মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে। অ্যাপ্রিসিয়েট করেও শেষ পর্যন্ত দেখেছে যে কাজগুলো নারায়ণগঞ্জ করছে একটা ইকোনমিক হাব, ঢাকার পাশে এক সময় এটা বাংলাদেশের 3য় ইন্ডাস্ট্রিয়াল সিটি ছিল, বন্দর নগরী এবং শিল্পনগরী হিসেবে 3য় স্থানে ছিল ঢাকা চট্টগ্রামের পরে। 60s যদি আপনি ডকুমেন্টস গুলো দেখেন, এটা 3rd নগরী ছিল। কিন্তু আদমজির পতনের পরে, আদমজির টিকের পরে, অবক্ষয়ের পরে এটা কিন্তু নিচের দিকে নেমে গেল। কিন্তু এখন গার্মেন্টস, সিমেন্ট, অন্যান্য ইন্ডাস্ট্রির, ইলেকট্রিক, বিভিন্ন রকমের প্ল্যান্ট, এগুলোর বড় শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প মিলে প্রায় 3000-এর কাছাকাছি শিল্প এখন নারায়ণগঞ্জে, এবং আরো শিল্পের সম্ভাবনা নারায়ণগঞ্জ সৃষ্টি হচ্ছে। এই সময় একটা স্থিতিশীল নগরী দরকার, এই ইন্ডাস্ট্রিগুলোর সহায়ক ইনফ্রাস্ট্রাকচার দরকার, ইন্ডাস্ট্রির সহায়ক এডুকেশন দরকার, ইন্ডাস্ট্রির সহায়ক পরিবেশ দরকার। যেমন আমরা এখন শীতলক্ষার মধ্যেই বসে আছি, শীতলক্ষার মধ্যেই আমরা একটা পন্টুনের বিআইডব্লিউটি এর পন্টুনের মধ্যে দাঁড়িয়ে বসে আছি, আমাদের নিচে কিন্তু শীতলক্ষা বয়ে যাচ্ছে। এই শীতলক্ষার পানি দূষিত হচ্ছে, কারণ এই নগরীতে এখনো কিন্তু স্টর্ম সুয়ারেজ নেই, সুয়ারেজের পানিগুলো কিন্তু নদীতে দূষিত হচ্ছে। এরকম সামনে কতগুলো চ্যালেঞ্জেস কিন্তু নারায়ণগঞ্জের বাসীর কাছে আছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য মানুষ মনে করেছে এরকম একটা মেয়র দরকার, উন্নয়নের ধারাবাহিকতা এই জিনিসগুলো ইনহেরিট করেছেন এবং এটা করতে পারবেন। আমি স্যার একটু এসে যাচ্ছে, আমার রিটার্নিং অফিসার যে অফিসার আছেন, তার কার্যালয়ে আছেন আমার সহকর্মী সুলতানা সেলিয়া সুলতানা, তার কাছে একটু যাচ্ছি। যে সেলিয়া, এখন পর্যন্ত আমরা নানাভাবে নানা উৎস থেকে খবর পাচ্ছি যে বিভিন্ন কেন্দ্রের যে ফলাফল পাচ্ছে, তার সঙ্গে আপনি কতটুকু পাচ্ছেন সেটা একটু মিলিয়ে নিতে চাই। আপনার হাতে কি ফলাফল আছে? ধন্যবাদ তুষার। আসলে এখানে বেলা 4টার পর থেকেই কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কিন্তু রিটার্নিং কর্মকর্তা অন্যান্য সবাই এসছেন। এখন পর্যন্ত আমরা যে রেজাল্টগুলো পেয়েছি বেসরকারিভাবে, এবং রিটার্নিং কর্মকর্তা এখন পর্যন্ত 40টির মতো আসলে ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন। তবে কোনো ফলাফলই আসলে পুরো একটি ওয়ার্ডের যে কেন্দ্রগুলো হয় সেই জায়গাটি খুবই বিচ্ছিন্নভাবে আসলে ফলাফলগুলো আসছে। বিশেষ করে দূরত্ব যে জায়গাগুলোতে আসে সেগুলো একটু দেরি করে আসবে বলে তারা মনে করছেন। তবে কাছাকাছি যেসব কেন্দ্র রয়েছে সেগুলো থেকে কিন্তু এরই মধ্যে কিন্তু আসা শুরু করেছে, এবং প্রতি মুহূর্তেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ভোট কেন্দ্রের ঘোষণার সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। ফলাফলের কথা জানছি, কিন্তু কাউন্সিলর প্রার্থীদের ফলাফলের কি অবস্থা, সেগুলো এখানে আসছে কিনা? কাউন্সিলরদের বিষয়টাই আসলে কিছুক্ষণ আগে আমাদেরকে রিটার্নিং অফিসার জানিয়েছেন যে কাউন্সিলরদের যে রেজাল্টগুলো, সেই বিষয়গুলো আসলে আগামীকাল সকালে 11টা বাজে রিটার্নিং কর্মকর্তার যে প্রধান যে কার্যালয়, সে কার্যালয় থেকে আসলে ঘোষণা করা হবে, এবং লিখিতভাবে যেসব কাগজপত্র আছে সেই কাগজপত্রগুলো ফলাফল সেগুলো দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। এবং এরই মধ্যে তিনি আরও একটি বিষয় কিন্তু তাদের কাছে আবেদন করেছেন যে আগামী 24 তারিখ পর্যন্ত যেন যে ধরনের নিয়মকানুনগুলো পালন করার কথা রয়েছে, বিশেষ করে যে কোনো ধরনের উৎসব, অনেককে হয়তো বা দেখা যায় যে ভোট কেন্দ্রগুলো থেকে আসলে বিভিন্ন ধরনের রেজাল্ট নিয়ে কিন্তু পরবর্তীতে নিজেরা আনন্দ উৎসব করে থাকেন, সে বিষয়গুলো থেকে কিন্তু বিরত থাকার কথা বলেছেন। এবং একই সঙ্গে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকেও কিন্তু এই বিষয়গুলোর দিকে সতর্ক দৃষ্টি রাখতে বলেছেন। সেলিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, আমরা যেটা শুনলাম যে আমাদের 3 জনেরই আগ্রহ ছিল যে কাউন্সিলর প্রার্থীদের বিষয়ে একটু আগ্রহ ছিল, যেমন শুধু মেয়র প্রার্থীদের কথা শুনছিলাম, কিন্তু আমরা জানতে পারলাম যে আগামীকাল সকাল 11টার সময় এটার একটু ডিফিকাল্টি আছে, কারণ প্রতিটি ওয়ার্ডে প্রার্থী সংখ্যা অনেক বেশি, এটাকে সবকিছু সঠিকভাবে করতে সময় একটু লাগবে তাদের।
তোফায়েল স্যার, আপনার কাছে যেখানে ছিলাম যে ওই যে কাউন্সিলর প্রার্থীদের জায়গাটা যে তাদের ফলাফল ঘোষণা হবে আগামীকাল সকাল 11টায়। আমার মনে হয় রিটার্নিং অফিসার সাহেব যেই সিদ্ধান্তটা নিয়েছেন তার পিছনে অনেক ভালো যুক্তি আছে। আচ্ছা, কারণ সারা দেশবাসীর দৃষ্টিটা এখন মেয়র প্রার্থীর দিকে, সুতরাং ওই দুটার মধ্যে গুলিয়ে ফেললে সমস্যাটা হবে। সেই জন্য ম্যানেজমেন্ট সুবিধার্থে হয়তো উনি এই কাজটা করেছেন। আর একটা হচ্ছে মেয়রের প্রার্থী সংখ্যা যেহেতু বেশি, ওখানে ভোটের ডিফারেন্স খুব বেশি হবে না। এখন এটা খুব নিখুঁতভাবে দেখে করার দরকার আছে। এরকম একটা জিনিস ডিক্লেয়ার হওয়ার পরে ভুল প্রমাণিত হলে এটা নিয়ে ক্যাওস হবে অনেক। সেই সব দিক বিবেচনা করে আমার মনে হয় উনি এটাকে একটা ফেজ আউট করে নিয়েছেন, যে এটা একটা বিশেষ সময়ে করবেন। আর একটা জিনিসও আমার কাছে খুব ভালো লাগলো, যে যেহেতু সেন্টারে আমাদের নির্বাচনের ফলাফল ঘোষণা করে দেওয়া হয়, এখন একটা ওয়ার্ডের 4টা 3টা 5টা সেন্টার থাকতে পারে। সব সেন্টারের রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে। ওরা ওয়ার্ডের লোকে জানে কিন্তু বেসরকারিভাবে নির্বাচিত কে হয়েছে। তারা যেন উল্লাস করে একটা ক্যাওটিক সিচুয়েশন সৃষ্টি না করে, সেটাও কিন্তু আগে থেকে একটা প্রিকশন নিয়েছেন। এই দুইটা কাজই কিন্তু আমি খুব সমর্থন করলাম। হ্যাঁ, আমরা ওই যে হয়তো মানে দু একটি স্লোগান, কিছু বিজয় উল্লাসের শব্দ পেয়েছি বা বাজিরও দু একটি শব্দ পেয়েছি, কিন্তু সেটা ব্যাপক না। ওই যে এই তার এই সিদ্ধান্তের কারণে হয়তো সেখানে একটু সংযত হবে। আপনি যদি এই বিষয়ে কিছু বলেন সাকাত ভাই। মানে আমি যেটা এক লাইনে বলবো, যেহেতু বলে ফেলেছেন খুব সুন্দরভাবে, আমি একমত হয়ে জিনিসটা দেখছি। সেটা হচ্ছে বিজয় উল্লাসের চাপ নিয়ন্ত্রণটা, এটা খুবই প্রশাসনিকভাবে হয়েছে এবং সুনির্দিষ্ট চিন্তার ভিত্তিতে হয়েছে। এবং এই জায়গাটা কমিশনারদের দিক থেকেই কিন্তু এই বিষয়গুলো ঘটে এবং স্থানীয় পর্যায়ে। তো এটাকে একটা সময়ের বিচারে দক্ষতার জায়গা থেকে আমি মনে করি জানানো হয়েছে এবং সেটা জানিয়ে দিয়েছেন, যেন এটা নিয়ে কোনো ভুল বোঝাবুঝি না হয়। মিডিয়াকে তিনি সরাসরি বিষয়টা জানিয়েছেন এবং আইন শৃঙ্খলা যারা রক্ষা করছেন তাদেরকেও উনি নির্দেশনা দিয়েছেন যথাযথভাবে। এর আগে যে আলোচনাটায় তোফায়েল ভাই গেলেন, আমি মনে করি সেটাও খুব ইম্পর্টেন্ট একটা দৃষ্টিভঙ্গিগত আলোচনা তুলে ধরেছিলেন, যে ইকোনমিক হাবস হিসেবে গড়ে উঠছে। মানে আমরা যদি আঞ্চলিক অর্থনীতির হাবস কিন্তু বাংলাদেশ হয়ে উঠছে ভারত এবং ইন্ডিয়ার মাঝখানে, সেটা চট্টগ্রামকে কেন্দ্র করে হচ্ছে। আরেকটি হচ্ছে যে আমাদের অর্থনৈতিক হাবসগুলো তৈরি হচ্ছে কিন্তু, এবং সেখানে নৌবন্দর হিসেবে আমরা আগেই তৈরি করেছিলাম দৃষ্টিভঙ্গিগত ব্যাপারে, যে এটা একটা অর্থনৈতিক হাবস হচ্ছে। আপনি 60-এর দশকে 50 দশকে এটা ছিল একটা বন্দর, এবং যার মূল অর্থনৈতিক কর্মকাণ্ডটা ছিল পাট। সো পাটের অর্থনীতির সঙ্গে নারায়ণগঞ্জের অর্থনীতিটা ওতপ্রোতভাবে যুক্ত ছিল, এবং তার সঙ্গে যুক্ত হয়েছিল পাটকল, যেটা আদমজির কথা বলেছেন। কিন্তু ডাইভার্সিটি হয়েছে, আমাদের অর্থনৈতিক ডাইভার্সিটির সঙ্গে এটা হয়েছে এই নদীকে কেন্দ্র করে। ঠিকভাবেই বলেছেন তোফায়েল ভাই, প্রায় 70-এর কাছাকাছি আমাদের এখানে বড় ধরনের ইন্ডাস্ট্রি আছে এবং মাঝারি ধরনের ইন্ডাস্ট্রি আছে। ওনারই লেখা থেকে আমি বলছি 316টির মতন। তো এখানে একটা বড় অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি হয়েছে এবং এখানে বিভিন্ন অঞ্চল থেকে এসে মানুষ কাজ করছে। সুতরাং এক ধরনের নেতৃত্বের জায়গা থেকে, অর্থনৈতিক জায়গা থেকে এবং প্রশাসনিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গির জায়গা থেকে সর্দার কনসেপ্ট, যেটা আর কি নেতা হিসাবে সামাজিক, সেই জায়গা থেকে ব্যবস্থাপক ম্যানেজার্স দৃষ্টিভঙ্গিটা প্রয়োজন এবং স্টেটম্যানশিপ দরকার। তো এখানে নগর উন্নয়নের ব্যাপারেও এটা খুব ইম্পর্টেন্ট, লিডারশিপটা। ডক্টর আইভির কতগুলো পরিকল্পনা নিয়েছেন, একটা ভিশন তার আছে এবং কিছু কিছু দৃশ্যমান উন্নয়ন তিনি দেখাতে পেরেছেন, এবং ঢাকার ছায়াতেই তিনি কিন্তু তার নারায়ণগঞ্জকে সাজাবার চেষ্টা করছেন। যে এখানে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নদীকে কেন্দ্র করে। নদীর অবস্থা কিন্তু শীতলতার খুব খারাপ, যেটা বুড়িগঙ্গা বা চিটগঙ্গের কর্ণফুলীর মতন। তো নদীকে বাঁচানোটা খুব জরুরি, কারণ আপনি ইদানিং দেখবেন এই সরকারের দুটো পলিসি, খুব নীতি সহায়ক পলিসি আছে। সেটা হচ্ছে উন্নয়ন যখন আগাতে থাকবে, দুটো সেক্টরের উন্নয়ন খুব দরকার, 3টে জায়গায় উন্নয়ন এবং দৃষ্টিভঙ্গি খুব জরুরি। একটা হচ্ছে বিদ্যুৎ অর্থাৎ এনার্জি সেক্টর, আরেকটা হচ্ছে ভূমিটা প্রয়োজন। আরেকটি জায়গা হচ্ছে, সেটি হচ্ছে যোগাযোগ, কানেক্টিভিটি, এবং সেই কানেক্টিভিটির দুটো সেক্টর অবহেলিত ছিল। একটা হচ্ছে রেল, আরেকটি হচ্ছে নদীপথ। তো এই নদীপথকে কেন্দ্র করেই কিন্তু এই ব্যবসাটা হয়েছে। আমি এতগুলো কথা বললাম এ কারণেই, এখানে সিমেন্ট ইন্ডাস্ট্রি, এখানে ডাল চাল, আপনার আটার ইন্ডাস্ট্রি, চিনির ইন্ডাস্ট্রি, যেগুলো বাল্ক প্রোডাক্ট, সবই কিন্তু নদীকে বেছে নিয়েছে, তৈরি হয়েছে। সেখানে আমরা আবার আসবো। আমরা শীতলক্ষার ওপার থেকে জয়ধ্বনি শুনছি এবং সেই জয়ধ্বনির খবরগুলো আসলে দুই প্রার্থীর কাছে
কিভাবে আসছে জয়ের খবর বা ভোটের খবর সেটা জানার জন্য আমার 2 সহকর্মী আছেন। একজন আছেন মাহমুদ রাকিব, আছেন আমাদের সেরাহাত আইভির নির্বাচনী কার্যালয়ে আছেন। আমার আরেক সহকর্মী মুজাহিদ শুভ আছেন হচ্ছে সাখাওয়াত হোসেন খানের মিডিয়া সেলে। আমরা তাদের কাছ থেকে সেখানকার অবস্থা পরিস্থিতি একটু দেখে আসি। আমি প্রথমেই মাহমুদ রাকিবের কাছে যেতে চাই। রাকিব, আমরা আছি মূলত সেলিনা হায়াত আইভির যে নির্বাচনী কার্যালয় সেখানে আসলে কি খবর আমরা দেখেছি ভোট গ্রহণ হওয়ার পর 2 ঘন্টা পরই মূলত এখানে ফলাফল দেওয়া শুরু করেছে এবং এখন পর্যন্ত যে ফলাফল দেওয়া হচ্ছে তাতে আমরা দেখেছি সেলিনা হায়াত আইভি প্রায় 50,000 ভোট এগিয়ে আছেন সাখাওয়াত হোসেন খানের চেয়ে। এবং দেখছেন এই ফলাফলকে কেন্দ্র করে পুরো এই সেলিনা হায়াত আইভির যে নির্বাচনী নির্বাচনী জায়গাটি রয়েছে এখানে কিন্তু তার যারা সমর্থক রয়েছেন, দলীয় সমর্থক রয়েছেন, তারা দেখছেন যে যেহেতু এগিয়ে রয়েছে সেলিনা হায়াত আইভি সেহেতু তারা কিন্তু বেশ কিছুটা আনন্দ প্রকাশ করছেন। যদিও এখনো জয় পরাজয় নিশ্চিত হয়নি, কে বিজয়ী হবে বা কে পরাজয় হবে তা নিশ্চিত হয়নি, কিন্তু যেহেতু সেলিনা হায়াত আইভি প্রায় 100 ভোট কেন্দ্রের মধ্যে অনেকগুলোতে এগিয়ে আছেন এবং ভোটের ব্যবধান 50,000-এরও বেশি, সে কারণে তার যারা সমর্থক রয়েছে, আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে, তারা কিন্তু সবাই সেলিনা হায়াত আইভির বাড়ির নিচের যে উঠোনটি রয়েছে যেখানে সেলিনা হায়াত আইভির নির্বাচনী কার্যালয় সেখানে এসে আনন্দ উল্লাস করছেন। আপনি দেখছেন যে কত মানুষজন আসলে বিশেষ করে যারা তরুণ প্রজন্ম আছে তারা কিন্তু বেশি এসেছেন। আমরা দেখেছি এই ফলাফল কেন্দ্র করে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে, এবং এখানে যারা আছেন তারা কিন্তু সবাই বেশিরভাগ আমরা শুনছি যে আওয়ামী লীগের যে দলীয় প্রতীক বা সেলিনা হায়াত আইভির যে দলীয় প্রতীক ছিল নৌকা মার্কা, সেই নৌকা মার্কার স্লোগান তুলছেন। সব মিলিয়ে কিন্তু আমরা বুঝতেই পারছি যে তারা কিন্তু হয়তো প্রত্যাশা করছেন যে তাদের একটি ইতিবাচক ফলাফল হবে, তবে সেটি ফলাফল কার পক্ষে যাবে, সেলিনা হায়াত আইভি নাকি সাখাওয়াত হোসেন খান, সেটি জানতে কিন্তু অপেক্ষা করতে হবে সবগুলো কেন্দ্র অর্থাৎ 174টি কেন্দ্রের ফলাফল ঘোষণার শেষ হওয়া পর্যন্ত। যদিও আমরা এখন কোনো কিছুই বলতে পারবো না যে কে বিজয়ী হয়েছে বা কে পরাজয় বরণ করেছে। আপনি দেখছেন যে এই পুরো সেলিনা হায়াত আইভির বাড়ির যে দেওভোগ রয়েছে সেই দেওভোগ এলাকায় সেলিনা হায়াত আইভির বাড়িকে কেন্দ্র করে, নির্বাচনী কার্যালয়কে কেন্দ্র করে এখানে অনেক নেতাকর্মী জড়ো হয়েছেন, যারা এসে সেলিনা হায়াত আইভির ফলাফল এখানে বসে যারা শুনছেন এবং তারা প্রত্যাশা করছেন যে সেলিনা হায়াত আইভির একটি ইতিবাচক ফলাফল হবে। তবে ইতিবাচক হবে কি হবে না সেটি 174টি ভোট কেন্দ্রের সব ভোট প্রকাশ হওয়ার পরে জানা যাবে। তো এখন পর্যন্ত সেলিনা হায়াত আইভির যে নির্বাচনী কার্যালয়ে যেখানে ফলাফল ঘোষণা করা হচ্ছে সেলিনা হায়াত আইভির পক্ষ থেকে, এখানে আমার কাছে এই ছিল সবশেষ খবর। আমাদের সহকর্মী মুজাহিদ শুভ আছেন আর শহরের অন্য প্রান্তে, আমরা একটু জানতে চাই তার কাছে সেখানকার খবর। শুভ, রাকিব, আপনাকে ধন্যবাদ। এদিকে বিএনপির মিডিয়া সেলের চিত্রটা কিন্তু একদমই ভিন্ন। আমরা সন্ধ্যাবেলায় দেখেছিলাম কিন্তু ব্যাপক নেতাকর্মীদের এক ধরনের সমাগম ছিল এবং বিএনপির পক্ষ থেকে, সাখাওয়াত হোসেনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছিল যে সন্ধ্যার পর থেকে কিন্তু গণমাধ্যমে তারা কথা বলবেন, সব ধরনের আপডেট তারা আমাদেরকে জানাবেন, কেমন বিভিন্ন কেন্দ্র থেকে কি ধরনের ফলাফল আসছে, কিন্তু এই ধরনের একটি কথাও কিন্তু তারা গণমাধ্যমের সামনে বলেননি। এমনকি ভোট কি পরিমাণ তারা পাচ্ছেন এটা নিয়েও কিন্তু আমাদের সামনে তারা কোনো তথ্য চিত্র কিন্তু তুলে ধরেননি। আরো একটি বিষয় জানিয়ে রাখি যে এখানে কিছুক্ষণ আগেও কিন্তু বিএনপি জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকার তিনি ছিলেন। এখন থেকে 10 মিনিট আগে কিন্তু তিনি সহ আরো যারা নেতাকর্মী ছিলেন তাদের একটি অংশকে নিয়ে তিনি এখান থেকে বের হয়ে গেছেন। এবং আরো একটি বিষয় বলি যে সন্ধ্যায় যে একটি সরগরম অবস্থা ছিল সেই অবস্থাটার চিত্রটা কিন্তু ধীরে ধীরে বদলে যাচ্ছে এবং সামনে দেখতে পাচ্ছেন যে কিছু নেতাকর্মী, মাঝারি পর্যায়ের কিছু নেতাকর্মী তারা আছেন এবং এই
জায়গাটিতেই কিন্তু সাখাওয়াত হোসেন খান তিনিও কিন্তু এখানে অবস্থান করছেন এবং পাশের যে সাদা পর্দা আবৃত যে রুমটি দেখছেন সেই কক্ষে কিন্তু তিনি তার কিছু নেতাদের নিয়ে কিন্তু তিনি সলা পরামর্শ করছেন। আমরা তৈমুর আলম খন্দকারের সাথে তাকে জিজ্ঞেস করেছিলাম যে আজকের নির্বাচন কেমন হয়েছে। তিনি সুষ্ঠু নির্বাচন হয়েছেন বলে জানিয়েছেন এবং তিনি বলছেন যে নির্বাচনের ফলাফল মেনে নেবেন, তবে বিভিন্ন ভোট কেন্দ্রে আলোচনা করে তারা মিলিয়ে দেখবেন যে কোনো ধরনের হেরফের আছে কিনা, কোনো ধরনের সমস্যা আছে কিনা, তারপরে তারা মন্তব্য করবেন। তবে সাখাওয়াত হোসেন খানের সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যে ধরনের তথ্য দেয়া হচ্ছে সব ধরনের পুরোপুরি তথ্য তারা পাওয়ার পরে কিন্তু গণমাধ্যমের সামনে তাদের মন্তব্য করবেন আজকের নির্বাচন বিষয়ে। তো এই ছিল এখানকার সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি সময় সংলাপে তুষার আব্দুল্লাহর কাছে। ধন্যবাদ রাকিব এবং শুভ। আমরা যেটা দেখলাম যে দুটি জায়গায় দেখলাম, একটা সেলিনা আইভির বাসাতে দেখলাম, তার দেওভাগের বাড়িতে, এবং আমরা সাখাওয়াত হোসেনের যে মিডিয়া সেল বা তিনি যেখানে এখন অবস্থান করছেন, আমরা নিশ্চয়ই দর্শকরাও নিশ্চয়ই দেখেছেন যে ফলাফলের পরিস্থিতি দুই জায়গাতেই বোঝা যাচ্ছে যে চিত্রটা কোন দিকে। এক জায়গায় মানে নেতাকর্মীদের ভিড় দেখলাম, আরেক জায়গায় আমরা দেখলাম যে নেতাকর্মীরা অনেকেই নাকি চলে গেছেন। তবে সাখাওয়াত হোসেন সেখানে আছেন এবং তৈমুর আলম খন্দকার আমাদের রিপোর্টারকে বলেছেন যে তারা বলেছেন সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমরা যে আমার দুই সহকর্মী দুইজন প্রার্থীর মিডিয়া সেল বা বাড়ির সামনে থেকে কথা বলছিলেন ওই, এবং আমরা দেখলাম যে এক জায়গায় উল্লাস হচ্ছে, আরেক জায়গায় তারা উল্লাস না করলেও তারা কিন্তু এই নির্বাচনের যে ফলাফল এই পর্যন্ত যা আছে সেটা পর্যবেক্ষণ করছেন এবং তারা কোনো এখন পর্যন্ত কোনো নেতিবাচক কথা বলেছে তারা এটা পর্যবেক্ষণ করছেন এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে এটাও তারা স্বীকার করেছেন এবং বলেছেন যে রিটার্নিং কর্মকর্তার কাছে যে তথ্য আছে তার সঙ্গে তারা মাঠের তথ্য মিলিয়ে দেখবেন। স্যার আপনি শুনুন। আমার কাছে তো এটাও মনে হলো খুব ভালো এবং ইতিবাচক। জি, যেমন হেরে গেলে আমি ইলেকশন ভালো হয়নি এই জাতীয় বলার যে একটা ট্র্যাডিশন আমরা দেখে আসছিলাম, অন্তত সাখাওয়াত সাহেবের এই যে মন্তব্যটা যে না আমরা সব ইলেকশনগুলো দেখি, রিটার্নিং অফিসারের সর্বশেষ মতামত দেখে তথ্য দেখে তারপর আমরা আমাদের মন্তব্য জানাবো, এতে করে উনি দুইটা স্পেস ক্রিয়েট করলেন। একটা হচ্ছে যে উনি ওনার পার্টি হাইকমান্ড থেকেও একটা নির্দেশ নেবেন, আর একটা হচ্ছে লোকাল সিচুয়েশনের ভিত্তিতে উনি নিজে একটা অ্যাসেসমেন্ট করে কথাটা বলবেন। এটা গতকালকেও আমরা এই অন্য প্রোগ্রামে বলার চেষ্টা করছিলাম যে এই নির্বাচনটাতে ইভেন ওরা দুইজন ক্যান্ডিডেটই প্রথম আলোর সাথে একটা সংলাপ হয়েছিল তাদের নারায়ণগঞ্জে বসেই, সেখানে বলে দিয়েছেন যিনি হারবেন তিনি যিনি জিতলেন তাকে অভিনন্দিত করবেন এবং এতে কোন রকমের তারা রাগ ডাক নিয়ে কথাটা বলে নাই কিন্তু। তো সুতরাং এটা অত্যন্ত একটা ইতিবাচক মনোভঙ্গি দৃষ্টিভঙ্গি। নির্বাচন নিয়ে আমরা কিন্তু সবসময় দুর্ঘটনা দেখতে অভ্যস্ত এবং যখন আমরা খুঁজি তখন কোথায় কি অঘটন ঘটলো সেটা খুঁজতে থাকি। এই যে সুন্দর কথাগুলো এগুলোকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করে এটা আমাদেরকে ভবিষ্যতে পথ দেখাবে, এই জিনিসটা কিন্তু দেখা উচিত। এবং আমার তো মনে হয় আমি বিভিন্ন দিক থেকে বলছি বারবার, নারায়ণগঞ্জ নির্বাচনে একটা নতুন মডেল সেট করলো। এটা অনেকে হয়তো বলবেন ইলেকশন কমিশন সরকার এটা তো আছেই, কিন্তু আমরা লোকাল যে লিডারশিপ দুই প্রার্থী দুই দল এখানে লোকাল পার্টি তাদের ভোটার্স তাদেরকে অবশ্যই আমাদেরকে ক্রেডিটটা দিতে হবে। একই স্পিডে বলবো যেখানে তোফায়েল ভাই শেষ করলেন সেখান থেকে, সেটা হচ্ছে যে মানে আস্থা, নেতৃত্বের পুঁজিটা হচ্ছে আস্থা। সেই আস্থার জায়গাটা কিন্তু ওনারা এখনো রাজনৈতিক সংস্কৃতিতে বাঁচিয়ে রেখেছেন, অর্থাৎ নির্বাচন কমিশনের উপর তারা আস্থা রাখছেন। এই জায়গাটা একটা রাজনৈতিক সংস্কৃতি উন্নয়নের ভিত্তিটা তৈরি হচ্ছে। আরেকটা জিনিস আমি মনে করি, তিনটি মেসেজ আমি পড়তে চাই এই এখন অবধি যতটুকু হয়েছে, অর্থাৎ তারা প্রক্রিয়াটাকে অ্যাকনলেজ করছেন নির্বাচন কমিশনের এবং তৃণমূলের সঙ্গে তারা এটা যাচাই বাছাই করার চেষ্টা করছেন। একই সঙ্গে কিন্তু একটা ট্রেন্ড থেকে বেরিয়ে আসছেন। মানে আমরা গত ইলেকশনগুলোতে বিএনপির ক্ষেত্রে যেটা দেখছিলাম যে ইলেকশনের মাঝখানে অথবা কেন্দ্রীয় নিয়ন্ত্রণেই নির্বাচন থেকে উইথড্রলের প্রক্রিয়া, বিএনপি নিজেও কেন্দ্রের নিজেও কিন্তু তৃণমূলের ভাষাটা এবং বাস্তবতাটা বোঝবার চেষ্টা করছে। এটাকেও কিন্তু কেন্দ্রের মানসিকতার একটা পরিবর্তনের দিক হিসেবে আমি দেখতে চাই। আরেকটি হচ্ছে আমি যে কথাটা বলবার চেষ্টা করছি সেটা হচ্ছে যে রাজনৈতিক সংস্কৃতির উন্নয়নটা কিন্তু নির্ভর করবে তৃণমূলের পরিবর্তনের মধ্য দিয়ে। এবং বাংলাদেশের যেটা তোফায়েল ভাই, ডক্টর হোসেন জিল্লুর রহমান কিংবা আমরা স্থানীয় সরকার সহায়ক গ্রুপ বলে একটা জিনিস করেছিলাম, সেখানে আমরা কিন্তু বলবার চেষ্টা করেছিলাম প্রায় 12 বছর আগে
যে স্থানীয় অর্থনীতির একটা জাগরণ দরকার, এবং সেই জায়গাগুলো কিন্তু পকেটস অফ ইকোনমিক গ্রোথ সেন্টার কিন্তু এগুলো তৈরি হচ্ছে। এগুলোকে দেখভাল করার জন্য কিন্তু রাজনৈতিক নেতৃত্বের লিডারশিপটা দরকার, এবং সেখানে কিন্তু ভরসার জায়গাটা প্রয়োজন। সেই ভরসার জায়গাটা কয়েকটা জায়গা থেকে আসা দরকার। সরকার, নির্বাচন কমিশন, এই সমস্ত হচ্ছে ম্যাক্রো অ্যাক্টর, এখান থেকেও কিন্তু ভরসার একটা প্রতিফলন আমরা দেখছি, এবং সেই প্রতিফলনের ছায়াটা ক্রমশই কাজ করছে স্থানীয় তৃণমূল পর্যায়ে। এবং সেখানে সিলেকশনের কথা আমরা বারবার বলেছি, প্রার্থী সিলেকশনটা খুব জরুরি, এবং সেটা ভালো হলে পুরো প্রক্রিয়ার কিন্তু একটা গুণগত উন্নয়ন হয়। আমাদের দেখবেন যে অনেক মিডিয়া হওয়ার কারণে কথা বলার সুযোগ তৈরি হয়েছে। অতিরিক্ত কথা বলা সংকটের তৈরি করে, এবং কথা বলাটা যেন দায়িত্বশীল হয়, সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এখন পর্যন্ত আমি যেটা বলবো, ডক্টর আইভি এবং অ্যাডভোকেট সাখাওয়াত, আমি কিন্তু ধন্যবাদটা দেব এই দুজনকেই। তারা কিন্তু বাকসংযতভাবে সমস্ত প্রক্রিয়ার উপরে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো করে যাচ্ছেন, যে কারণে কর্মীরা এবং নির্বাচক মণ্ডলী তারা কিন্তু এক ধরনের চাপ নিয়ন্ত্রণ করছেন, যে উচ্ছ্বাস কিংবা উত্তেজনা সেগুলো কিন্তু এক ধরনের নিয়ন্ত্রণ। আমিও ব্যক্তিগতভাবে মানে আপনাদের দুজনের সঙ্গে যোগ করতে পারি যে কয়টি নির্বাচন মানে সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে যে কয়টি নির্বাচন দেখেছি, সেই জায়গায় কিন্তু এরকম দুজন প্রার্থী কিন্তু খুব কম। স্যার, আপনার অভিজ্ঞতা অনেক, যে এরকম দুজন প্রার্থী যে একে অপরকে দোষারোপ করা, সরাসরি আক্রমণ করা, এরকম কিন্তু আমরা এই ক্ষেত্রে কিন্তু দুজনের ক্ষেত্রে দেখিনি। এবং তারা স্যার এরকম তো হতে পারে যে আগামীতে যারা বিভিন্ন পর্যায়ে প্রার্থী হবেন তাদের কাছে কিন্তু এই দুজন কিন্তু আপনি মডেলের কথা বলছেন, আমি একটু প্রার্থী হিসেবে কিন্তু মডেল হতে পারে। ছোট্ট একটু কথা যেটা তোফায়েল ভাই বললে আরো ভালো হবে। আপনি দেখেন যে একটা স্থানীয় নির্বাচন কিন্তু টেলিভিশনগুলো থাকার কারণে মিডিয়া কিন্তু একটা ফোর্থ স্টেট হিসেবে পজিটিভ কাজ করতে পারে, সেটারও একটা দৃষ্টান্ত কিন্তু তৈরি হয়েছে। প্রথম আলোর কথা, ডায়লগের কথা বললো, কিন্তু টেলিভিশনগুলো অনেকগুলো সিরিজ অফ ডায়লগ করেছে, এবং সেখানে দুজনই কিন্তু আমাকে একটু মানে এখানে শেষ করতে হচ্ছে, আমাকে শেষ করতে হবে। তবে আমরা তো আছি, আমরা আবার এই ভোটের সময় শেষ করছি, আবার যখন ফিরে আসবো তখন ওই যে স্যারের কাছ থেকে জানা হলো না এই যে দুই প্রার্থীকে মডেল হিসেবে দেখার বিষয়টা, এবং আপনি যে জায়গাটা বলতে চাচ্ছেন এই দুই জায়গা আমরা আসবো। আপাতত আমাকে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে ধন্যবাদ। এই মোটামুটি দর্শক, আমরা ভোটের সময় এখানে শেষ করছি, আবার আমরা খুব শিগগিরই ফিরে আসবো।